হাই স্টুডেন্টস, আমি মৌসুমী সাহা। ওয়েলকাম টু মাই চ্যানেল লেট আস লার্ন। আগের ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর রাষ্ট্রের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি রাষ্ট্রের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক রাষ্ট্রের বৈশিষ্ট্যে আমরা কি কি পড়ব। রাষ্ট্রের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু এই রাষ্ট্রের সংজ্ঞার ভিতরে পার্থক্য থাকলেও রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্বন্ধে কিন্তু সবার মতের মধ্যে ঐক্য লক্ষ্য করা যায়। তাই বলা যায় যে প্রায় সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরাই রাষ্ট্রের মূল 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এগুলি হলো জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার আর সার্বভৌমিকতা। এই 4টি বৈশিষ্ট্যের সমন্বয়েই রাষ্ট্র গঠিত হয়েছে। এই 4টি বৈশিষ্ট্যের যে কোনো একটি অনুপস্থিত থাকলে তাকে আমরা রাষ্ট্র বলে স্বীকার করতে পারবো না। আবার কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী এই 4টি বৈশিষ্ট্য ছাড়াও স্থায়িত্ব, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতীয়তাবাদকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে স্বীকার করেছেন। তাহলে রাষ্ট্রের মূল 4টি বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে তোমার জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার আর সার্বভৌমিকতা। আর এছাড়াও স্থায়িত্ব, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতীয়তাবাদ, এই 3টেকে কিন্তু রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যে রাখা হয়েছে। তো এখন আমরা এই রাষ্ট্রের প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। রাষ্ট্রের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হচ্ছে গিয়ে জনসমষ্টি, ভূখণ্ড, সরকার আর সার্বভৌমিকতা। এবার আসছি প্রথম যে বৈশিষ্ট্য, জনসমষ্টি অর্থাৎ পপুলেশনের আলোচনা। রাষ্ট্র গঠনের প্রধান উপাদান হল জনসমষ্টি। প্রাচীন গ্রীসে নগর রাষ্ট্রগুলি জনসমষ্টিকে 3 ভাগে ভাগ করেছিল: নাগরিক, মেটিক আর দাস। মেটিক বলতে বোঝাতো আবাসিক বিদেশি। নগর রাষ্ট্র বলতে বোঝায় সিটি স্টেট। এবার আসি নাগরিক বলতে কি বোঝায় সেই আলোচনায়। যারা নগর রাষ্ট্রের রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত থাকতো তাদের বলা হতো নাগরিক। আর মেটিক বলতে বোঝায় যে একজন নাগরিকের সন্তান জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে, কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য যারা এথেন্সের মতো নগরে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত তারা হলো মেটিক বা আবাসিক বিদেশি। দেখো, যেহেতু গ্রীসে নগরাষ্ট্রের প্রচলন ছিল অর্থাৎ সিটি স্টেটের প্রচলন ছিল, এর মানে জন্মসূত্রে নাগরিকতা অর্জন করলেও যদি কোনো ব্যক্তি কর্মসূত্রে এথেন্সের মতো জায়গায় যায় তাহলে সে কিন্তু মেটিক বা আবাসিক বলে বিবেচিত হবে। তারা রাজনৈতিক জীবনে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে। এবার সমাজের সর্বনিম্ন স্তরে যারা থাকতো এবং যারা পরাধীন ছিল এবং সমস্ত অধিকার থেকে বঞ্চিত ছিল তাদের বলা হতো দাস। এবার আসি আধুনিক জনসমাজকেও 3 ভাগে ভাগ করা হয়েছে: নাগরিক, বিদেশি, প্রজা। যারা রাষ্ট্রের আইনগত স্বীকৃতি ভোগ করে এবং রাষ্ট্রের সকল অধিকার ভোগ করে তাদের বলা হয় নাগরিক। আর বিদেশি বলতে বোঝায় একটি রাষ্ট্রের মধ্যে অন্যান্য রাষ্ট্রের যেসব সদস্য বসবাস করে তারা। আর প্রজা হলো বিদেশি সরকার দ্বারা শাসিত কোনো দেশের জনগণ। তাহলে দেখো, প্রাচীন গ্রীসে রাষ্ট্রের যে জনসমষ্টিকে 3 ভাগে ভাগ করা হয়েছিল আর আধুনিক রাষ্ট্রের জনসমষ্টিকে যে 3 ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে কিন্তু আমরা কিছু কিছু পার্থক্যও দেখতে পাই, আবার কিছু কিছু মিলও দেখতে পাই। এবার জনসমষ্টির আয়তন কত হবে তা নিয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য লক্ষ্য করা যায়। প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা 5,000 থেকে 10,000 জনসংখ্যাই একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট বলে মনে করেছেন। অর্থাৎ এনারা কিন্তু কম জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রকে সমর্থন করেছেন। আবার বর্তমানে বৃহৎ জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের ধারণারও লক্ষ্য করা যায়। তবে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার উৎপাদনের পরিমাণের সঙ্গে
সামঞ্জস্যবিহীন হয়ে পড়লে দেশের অর্থনৈতিক বিপর্যয় ঘটবে। অর্থাৎ একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থার সাথে যদি সেই দেশের জনসংখ্যার সামঞ্জস্য না থাকে তাহলে কিন্তু সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থার বিপর্যয় ঘটবে। বর্তমানে আমরা বেশ কয়েকটি রাষ্ট্রকে লক্ষ্য করছি যাদের কিন্তু অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে, যেমন শ্রীলঙ্কা, পাকিস্তান প্রভৃতি রাষ্ট্রের কিন্তু অর্থনৈতিক বিপর্যয় ইতিমধ্যেই ঘটে গেছে। তো এটা ছিল তোমাদের রাষ্ট্রের জনসমষ্টি বৈশিষ্ট্য। এরপরের বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্র গঠনের দ্বিতীয় উপাদান হলো ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া রাষ্ট্রের অস্তিত্বের কথা কল্পনা করাই যায় না। রাষ্ট্রের ভূখণ্ড বলতে কেবল রাষ্ট্রের অভ্যন্তরীণ ভূপৃষ্ঠকে বোঝায় না, সেই সঙ্গে রাষ্ট্রের অন্তর্গত ভূভাগ, নদ নদী, আকাশপথ, সমুদ্র প্রভৃতিকেও বোঝায়। রাষ্ট্রের ভৌগোলিক আয়তন সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতৈক্য প্রতিষ্ঠিত হয়নি, মানে এটা নিয়েও বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। যেমন রুশো ছিলেন ক্ষুদ্র আয়তন বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক। যারা ক্ষুদ্র আয়তন রাষ্ট্রের সমর্থক তাদের বক্তব্য হলো, রাষ্ট্র যদি ক্ষুদ্র হয় তাহলে একদিকে যেমন জনগণের মধ্যে অতি সহজেই দেশপ্রেম বা জাতীয়তাবাদ জাগ্রত হবে, অন্যদিকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এর উদাহরণ আমরা বলতে পারি কিন্তু ইসরায়েল রাষ্ট্রকে দেখে। আবার অনেকের মতে রাষ্ট্রের আয়তন যদি বৃহৎ হয় তাহলে দেশে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়। জনসংখ্যা বেশি হলে দেশে কাজ করার লোকের অভাব হয় না। তাছাড়া রাষ্ট্রের আয়তন বিশাল হলে কোনো বিদেশি রাষ্ট্রও সেই রাষ্ট্রকে সহজে পরাজিত করতেও পারে না। আবার আমরা যদি বড় রাষ্ট্রের উদাহরণ দেখি তাহলে রাশিয়া, চীন প্রভৃতি এই দেশগুলি কিন্তু বৃহৎ রাষ্ট্র। তবে কোনো রাষ্ট্রের আয়তন ছোট বা বড় যাই হোক না কেন, রাষ্ট্রের ভূখণ্ডের সীমারেখা নির্দিষ্ট হওয়া একান্ত প্রয়োজন। তাহলে দেখো যে রাষ্ট্রের ভূখণ্ড বলতে কিন্তু আমরা শুধু অভ্যন্তরীণ ভূপৃষ্ঠকে বুঝি না, আমাদের আশেপাশে নদ নদী, আকাশপথ, সমুদ্রপথ সমস্ত কিছুই কিন্তু অন্তর্ভুক্ত হয়। এই ভিডিওতে আমি কিন্তু শুধু দুটো বৈশিষ্ট্যই আলোচনা করেছি, পরবর্তী ভিডিওতে পরের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব।